সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো দাঁত, মুখ এবং মুখ গহ্বরের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার কাজী নূর সিতান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ডেন্টাল ইউনিট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দাঁতের সমস্যা শুনলে আমাদের সবাই দাঁতের ব্যথা শুরু হয়ে যায়। প্রথমে জানতে চাইবো, দাঁতের কি ধরনের কমন সমস্যাগুলো নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? কমন সমস্যা বললে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ব্যথা নিয়ে আসে রোগীরা, এবং এক্ষেত্রে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা অল্প থাকতে ব্যথা নিয়ে আসে না, আসে ব্যথাটা যখন অনেক বেশি হয়। কারণ আমরা খুব স্বাভাবিকভাবে বুঝি যে দাঁতটা ভেতরে দেখা যাচ্ছে না। অল্প ক্ষত বা অল্প সমস্যা শুরু হওয়ার সময় পেশেন্টের সচেতনতা এতটুকু থাকে না। যখন পেশেন্ট অনুভব করতে পারেন যে তার প্রচণ্ড ব্যথা হচ্ছে, তখন তিনি আসেন প্রথমত ব্যথা। তাছাড়া আর দাঁতের আনুষঙ্গিক আরও কিছু সমস্যা নিয়ে আসেন। শিরশির করা যেটাকে বলে, দাঁতের ফাঁকে খাবার ঢুকে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া, যদিও এটা মাড়িটা তো দাঁতের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ব্যাড ব্রেথের সমস্যা নিয়ে আসেন। এই ধরনের কেউ কেউ আসেন সৌন্দর্যগত সমস্যা নিয়ে, যেমন নিকোটিনের দাগ নিয়ে আসেন, পান খেয়ে পানের দাগ নিয়ে আসেন, নড়ে যাওয়া দাঁত নিয়েও আসেন, ফোলা নিয়েও আসেন। সুন্দর বলেছেন ম্যাডাম। অনেকেই বলেন যে ঠান্ডা পানি খেলেও দাঁত শিরশির করে, গরম পানি খেলেও দাঁত শিরশির করে। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। কেন হয় আর কি বা তার সমাধান? আচ্ছা, এটা আসলেও একটা খুব সচরাচর আমরা পেয়ে থাকি, এবং এইটা আমরা পেয়ে থাকি যে ক্ষেত্রে একটু বয়স হলে হয়, এবং যারা সঠিকভাবে দাঁতের পরিচর্যা করছে না। আমি বলবো যে যে জিনিসগুলো আমাদের দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার করা উচিত নয়, সেগুলো যখন ব্যবহার করে ফেলেন, যেমন ছাই জাতীয় জিনিস, টুথ পাউডার। আমাদের দেখবেন প্রায়ই বিজ্ঞাপনে টুথ পাউডারের মনোহর সব বিজ্ঞাপন দেয়, যেটা কিন্তু একেবারেই আমরা উপদেশ দিই না বা আমরা পরামর্শ দিই না। টুথ পাউডার ব্যবহার করলে দাঁতে আস্তে আস্তে করে উপরের যে অংশটুকু দাঁতটাকে আপনাকে সুরক্ষা করবে ঠান্ডা গরম থেকে, ক্ষয় হয়ে গিয়ে সেটা হতে পারে। আরেকটা খুব আমরা পাই সচরাচর, যেটা ফল্টি টেকনিক, মানে যেভাবে আমাকে দাঁতটা ব্রাশ করতে হবে যে পদ্ধতিতে, সেই পদ্ধতি যদি ভুল থাকে, সেই ভুলের কারণে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে কিছু ক্ষতর সৃষ্টি হয়, দাঁতের ভেতরে কিছু ক্ষতর সৃষ্টি হয়। ক্ষত বলতে মিন করছি, ক্ষত ঠিক বলবো না, ক্ষয়ের সৃষ্টি হয়। সেই ক্ষয় থেকেও এটা হতে পারে। ম্যাডাম, এটার কি সমাধান রয়েছে কিনা? এটার সমাধান প্রথমেই আমরা একটা চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে, যে প্রিভেনশন ইজ বেটার দেন দ্য কিওর। যে কোনো কিছু প্রতিরোধ করাটা চিকিৎসার চাইতে ভালো। তার মানে প্রতিরোধ আমরা কিভাবে করব? ওই জিনিসগুলো ব্যবহার করব না। অবশ্যই আমরা ভালো, যে কোনো কোম্পানির ভালো টুথপেস্ট ব্যবহার করব অবশ্যই, এবং সঠিকভাবে দাঁত ব্রাশ করব, সঠিক পদ্ধতিতে, যে পদ্ধতি আমরা ডেন্টাল সার্জনরা আপনাদেরকে শিখিয়ে দেন বা রোগীদের শিখিয়ে দেন, সেই পদ্ধতিতে, উল্টাপাল্টাভাবে নয়। খুব সুন্দর। ম্যাডাম বলছিলেন দাঁতে ব্যথা নিয়ে রোগীরা সবচেয়ে বেশি আসে। ব্যথাটা কেন হয়? ব্যথার প্রথম কারণ হচ্ছে টুথ ডিকে বা দাঁতের ক্ষয় হওয়া। যখন আমরা যেটাকে আমাদের ভাষায় আমরা বলি ক্যারিজ, আরেকটা কথা বলা হয় ক্যাভিটি। দাঁতে ক্ষয় হওয়া, বাংলায় আমি একটু বাংলায় বলারই চেষ্টা করছি। দাঁতে ক্ষয় হওয়া, ওই ক্ষয় হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন দাঁতের ভেতরে তো আসলে রক্তনালী থাকে, স্নায়ু থাকে, নার্ভ অ্যান্ড ভেসেলস থাকে। নার্ভগুলো, ওই স্নায়ুগুলো স্বাভাবিকভাবে বাইরের সাথে এইটার কোনো যোগাযোগ থাকে না। ক্ষতটা যখন এমন একটা পর্যায়ে চলে যায়, এটা যখন স্নায়ুকে বাইরের সাথে যোগাযোগ করিয়ে দেয়, তখন রোগী তীব্র ব্যথা অনুভব করেন, এবং সে সময়ই সাধারণত রোগী আসেন। তাছাড়া বিভিন্ন আরও প্রদাহ
যেটাকে ইনফ্লামেশন বলে, ইনফেকশনের কারণে মাড়ি ফুলে যায়, দাঁত নড়ে যায়, তখনও ব্যথা হয়, তখনও ফোলা তখনও ব্যথা নিয়ে আসলে রোগীর আপনাদের কাছে আসে। তো ম্যাডাম সমাধানটা কি হয়? সমাধান প্রথমত যদি একটা দাঁত ক্ষয়জনিত কারণে আপনার যেটা আমি একটু আগে বললাম, ম্যাডাম সমাধানটা তো আমরা অবশ্যই জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। অবশ্যই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপা, আমার নাম গোলাম মোস্তফা, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি বলুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমার একটা মাড়ির দাঁত নড়তেছে কিন্তু পড়তেছে না, চাপ লাগলে ব্যথা লাগে কিন্তু। জি, কিন্তু পড়ছে না। এখন এর সমাধান কিন্তু আর দাঁত নড়ে ঠিকই, কিন্তু আপনার চাপ দিলে ব্যথা পাওয়া যায় কিন্তু ফালাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, গোলাম মোস্তফা সাহেব, আপনার প্রশ্নটা শুনলাম। দাঁত নড়ছে কিন্তু আপনার দাঁতটা পড়ছে না, তো এটা তো স্বাভাবিক উপায়, পড়ার কথাও না। এবং আপনি আপনার বয়স উল্লেখ করেননি, বয়স যদি উল্লেখ করতেন আমাকে আরেকটু সহজভাবে আমি বলতে পারতাম বিষয়টা, কারণ এই সমস্যার সাথে আনুষঙ্গিক আপনার শারীরিক আরও সমস্যা জড়িত থাকতে পারে। সুতরাং আপনি পড়ছে না, নিজে চেষ্টা করলে এখানে হবে না, সেটা আপনার জন্য খুব একটা রিস্কের ব্যাপার হয়ে যাবে। আপনি আপনার কাছাকাছি যে কোনো ভালো ডেন্টাল সার্জনের কাছে যান, তিনি আপনাকে সাহায্য করবেন। তবে ইতোমধ্যে আপনি যদি মনে করেন, আমরা অবশ্যই বলবো ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো আছে, যেটা আপনি ফার্মেসিতে গেলে পাবেন, প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে থাকতে পারেন। এই আমার মনে হচ্ছে আপনার সেই সাথে অ্যান্টিবায়োটিকও লাগবে। আর আপনার যদি সাথে কোনো ডায়াবেটিস, আমি জানি না, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলো থেকে থাকে, বিষয়টাকে আপনাকে একটু গুরুত্ব সহকারে নিতে হবে এবং অবশ্যই পার্শ্ববর্তী কোনো ভালো ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। আমরা কিন্তু কথা বলছিলাম যে দাঁতের যে ব্যথা, ক্যাভিটি, ক্যারিস যাই বলি না কেন, সমাধানটা কি হবে? সমাধান যখন ক্যাভিটি বা ক্যারিসটা, ওই বললাম আপনাকে, স্নায়ুটাকে বাইরে বের করে দেয়, তখন আর আমাদের এই সমাধানটা একটু কঠিন হয়ে যায়, একটু দীর্ঘমেয়াদী হয়ে যায়। তখন আপনারা শুনে থাকবেন একটা, এটা সচরাচর সবাই শুনেছেন, রুট ক্যানাল বলে একটা ট্রিটমেন্ট আছে, ওটা আমরা শুরু করি এবং পরবর্তীতে দাঁতটাকে আরও প্রিজার্ভ করার জন্য, যেন দাঁতটা ভঙ্গুর হয়ে যায়, রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে সেই ভঙ্গুর যেন না হয়ে যায় এবং না ভেঙে যায়, ক্যাপ করে দাঁতটাকে প্রিজার্ভ করা হয়। আর যদি অল্প ক্ষত থাকে, যেখানে আপনার স্নায়ুটা বাইরে বের হয়ে আসেনি, এখনও বাইরের সঙ্গে ওটা যোগাযোগ হয়নি, সেক্ষেত্রে আমরা স্বাভাবিক ফিলিং দিয়ে ওটাকে রেখে দিতে পারি দাঁতটাকে। ম্যাডাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কাজ করছেন, আপনাদের আসলে হসপিটাল থেকে রোগীরা কি ধরনের স্বাস্থ্যসেবা পায়? আমাদের হসপিটাল থেকে আমি তো বলবো যে আমরা আমাদের সাধ্যের মধ্যে, আপনি খুব ভালোভাবে জানেন সরকারিভাবে কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, থাকবে, এটা সবখানেই আছে, ততটুকু সীমাবদ্ধতা অতিক্রম করে আমরা আমাদের ওখানে যেসব ডেন্টাল সার্জন আছেন সবাই বিশেষজ্ঞ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন দাঁতের সমস্যা নিয়ে আসছেন, সেই সঙ্গে আমাদের, আপনাকে বলছি, সলিমুল্লাহ মেডিকেল কলেজে কিছু ভর্তি রোগী চিকিৎসা হয়, মুখ এবং এই যে আমরা বললাম মুখগহ্বর, এখানে নানা ধরনের টিউমার হয়, বিভিন্ন রকমের ক্যান্সার হয়, ক্যান্সারাস লিশন কিন্তু থাকে। এবং ওখানে যেহেতু পুরান ঢাকায় নানা ধরনের ইনসিডেন্টের ঘটনাচক্রে মানুষের চোয়াল ভেঙে যায়, মুখ ভেঙে যায়, এই ধরনের রোগীদেরও কিন্তু আমরা ভর্তি করিয়ে চিকিৎসা দিয়ে থাকি সেখানে। আর তাছাড়া দাঁতের চিকিৎসাও তো ওই হয়ই, যেমন রুট ক্যানালও কিছু হয়, আঁকাবাঁকা দাঁত সোজা করার চিকিৎসা, এবং সেই সাথে কিছু দাঁত রিপ্লেসমেন্ট অন্য দিয়ে, মানে না থাকলে সেটাকে, এই ধরনের সব রকমই চেষ্টা করা হয়। ম্যাডাম, সবাই খালি জানতে চায় আক্কেল দাঁতের কথা, তো এটার যে এত ব্যথা, সমস্যা, অনেক ধরনের কমপ্লিকেশনও হয়, এই বিষয়ে দর্শকদেরকে সচেতন করার জন্য কিছু বলবেন? এই বিষয়ে তো আমাদের সচেতনতা অবশ্যই দরকার, কারণ আক্কেল দাঁতটা আমাদের উঠে থাকে 18 থেকে 25-এর মধ্যে মোটামুটি উঠে যায়, 25 পর্যন্ত আসলে যায় না, তারপরও 22-এর মধ্যেই মোটামুটি উঠে যায়। এবং যার
চোয়ালে নিচের পাটিতে আপনার জায়গা বেশি থাকবে দাঁত ওঠার, তারটা স্বাভাবিকভাবে ওঠে। যার জায়গা পেছনে সবার শেষে যেহেতু ওঠে, যদি জায়গা অপ্রতুল থাকে সেই ক্ষেত্রে দাঁতটা উঠবে বাঁকা হয়ে, এবং বাঁকা হয়ে যখন দাঁতটা ওঠে তখন আনুষঙ্গিক ওখানে মাড়িটা ফুঁড়ে দাঁতটা উঠতে পারে না বলে দেখা যায় যে একের পর এক মাড়িতে প্রদাহ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে এই ধরনের একবার দুবার আমরা চেষ্টা করি স্বাভাবিক এক্সরে দেখে নিয়ে যে যদি হ্যাঁ এই দাঁতটা জায়গা যথেষ্ট পরিমাণ আছে এবং উঠে আসবে, তখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, তার মানে আপনার ওষুধের মাধ্যমে তখনকার সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। আর তাছাড়া আমরা তা না হলে যখন দেখি সমস্যার সমাধান কিছুতেই হবে না ওষুধের মাধ্যমে, সার্জারি অপারেশনের মাধ্যমে আমরা দাঁতটা বের করে আনার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস, এখনকার বাচ্চারা খুব দেখা যায় যে খুব নরম টাইপের খাবার, ফাস্ট ফুড, আমরা যেমন আগে ছোটোবেলায় চিবিয়ে খেতাম, আখ খেতাম, মাছ মাংস চিবিয়ে খেতাম, এখনকার বাচ্চাগুলোর তেমন অভ্যাস হয়নি, তাই না? তো তার ফলে হয় কি, জয়ের মানে আপনার চোয়ালের ডেভেলপমেন্ট যেটাকে বলে ওটা যতটুকু হওয়া দরকার হয় না, এবং সেই কারণে অপ্রতুল জায়গাটা। এই জন্য আমি উৎসাহ দেব বাচ্চাদেরকে এই ধরনের খাবারটাকে খাওয়াবেন, যেন একেবারে সবসময় এই ফাস্ট ফুড যেগুলো স্টিকি ফুড এগুলো না খাওয়ানোর জন্যই। খুব সুন্দর ম্যাডাম। এবার জানতে চাইবো যে আমরা বলছিলাম যে মুখের কোনো ধরনের সমস্যা, মাড়ির সমস্যা হতে পারে, টাঙের সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যা নিয়েও কি রোগীরা আপনাদের কাছে আসে? অবশ্যই আসেন নিশ্চয়ই। ওই যে আমি বললাম মাড়ির সমস্যার সবচাইতে বড় যেটা পেশেন্ট রোগীরা বলে থাকে যে তাদের দাঁত থেকে মাড়ি থেকে রক্ত পড়ছে, রক্ত পড়ছে এবং দাঁত মাড়ি ফুলে গেছে এবং মুখ থেকে কিছুটা দুর্গন্ধ হচ্ছে। এটাকে আমরা আমাদের ডেন্টালের ভাষায় বলি জিঞ্জিভাইটিস, মাড়ির প্রদাহ। হ্যাঁ, মাড়িতে যখন ইনফ্লামেশন হয়, এটা আসলে প্রধান কারণটা হচ্ছে আপনার সঠিকভাবে ওই যে দাঁতের পরিচর্যাটা একটু কম হয়, এবং মাড়িরও আলাদা পরিচর্যা আছে, সেটা তো আমরা করিই না। এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মুখে 3 বেলা খাওয়ার পরে অন্তত 2 বেলা এবং ঘুমের আগে অবশ্যই দাঁতটাকে ব্রাশ করতে হবে, এবং মাড়িকে একটু ঘষে মাড়িটাকে ভালো করে কুলি করে যেন কোনো খাদ্যকণা রয়ে না যায় সেটাকে খেয়াল করতে হবে। এই মাড়িতে এই ধরনের যে সমস্যাগুলো হয়। আর মুখগহ্বরের সমস্যা যদি বলতে চাই তাহলে অন্তহীন সমস্যা, একটা ছোট জায়গা প্রচুর কিছু হয়। বিশেষত আমরা যদি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি দৃষ্টিভঙ্গিতে দেখি, প্রচুর সমস্যা আমরা পাই। বিভিন্ন ধরনের আলসার হয় এখানে। কিছু আলসার আমি আগে বলেছি যে ক্যান্সারজনিত আলসার, কিছুটা ক্যান্সার না, নন ক্যান্সারাস, সেগুলোও হয়। ট্রমাটিক আঘাতপ্রাপ্ত হয়ে আলসার হতে পারে। তারপর আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সির কারণে আলসার হতে পারে। মুখে ক্যান্সারের জাস্ট পূর্ববর্তী যে স্টেপটা প্রি ক্যান্সারাস বলা হয় সেটা হতে পারে মুখের ভেতরেও। তারপর ডায়াবেটিসের রোগীদের বিশেষ কিছু সমস্যা হয়, যেমন বার্নিং সেন্সেশন, মুখ জ্বালা পোড়া করা, ভিতরে মিউকাস যে নরম চামড়াটা সেটা জ্বালা পোড়া করা, মুখের ভিতরে এরকম জিভের জিহ্বার সমস্যা আর কি, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। নিয়ে আসে ম্যাডাম। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডামের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি ম্যাডাম, আপনাকে শুনতে পাচ্ছে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি দিনাজপুর থেকে সোহেল বলছিলাম। আমার বয়স 47 বছর। আমার ওই মাড়ির শেষের দাঁতটা, নিচের লাইনের শেষের দাঁত 5-7 বছর আগে লড়ালড়ি নড়ে গেছিল আর কি। এখন ওই দাঁতটা একটু বেশি নড়তেছে। দাঁতটা কি আবার তুলে গেলে ভালো হবে না ওই অবস্থা রাখাটাই ভালো হবে? মাঝে মাঝে কিন্তু একটু ব্যথা আসে, তখন ওই টরি 90 অথবা টরি 125 আর গ্যাসের ট্যাবলেট সহ খাইলে আবার 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। আপনার কিছু জানার রয়েছে? জি, অনেক ধন্যবাদ দর্শক। আপনার প্রশ্নটা, আপনি যদি এই অনুষ্ঠান প্রথম থেকে দেখে থাকেন তবে একই ধরনের একটা প্রশ্নের উত্তর আমি করেছি একটু আগে। যাই হোক, আমি আবারও বলছি, 47 বছর বয়সে পেছনের দাঁতটা নড়ে যাওয়া অবশ্যই স্বাভাবিক নয়,
এবং সাধারণত দেখা যায় যে দাঁত নড়ে যাওয়ার পেছনে প্রধান যে কারণ সেটা কিন্তু দাঁতের কারণ না, সেটা হচ্ছে মাড়ির কারণ, মাড়ি ফুলে যাওয়ার কারণ, মাড়িতে ইনফেকশনের কারণ। এখন আপনি এই দাঁতটা প্রশ্ন করেছেন রাখবেন না ফেলে দিবেন। আমি আপনাকে বলবো যদি আপনার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার বা এবং অন্য কোনো সমস্যা থেকে থাকে, বিশেষত বেশি জোর দিচ্ছি ডায়াবেটিসটার ওপরই থেকে থাকে, অবশ্যই এই দাঁতটা আপনি রাখবেন না। দিস ইজ এ পোটেন্ট সোর্স অফ ইনফেকশন, মানে এটা আপনার একটা ইনফেকশনের খুব ভালো একটা উৎস মুখে, এবং যে ইনফেকশনটা কিন্তু আপনি জিয়ে রাখলে কোনো একটা সময় ডায়াবেটিস রোগীদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা এমনি রোগীদেরও এটা ছড়িয়ে অনেক দূর পর্যন্ত বিষয়টা জটিল হয়ে যেতে পারে। বেশি নড়ে গেলে দাঁতটা ফেলে দেওয়াই ভালো আমি মনে করছি, যতটুকু আপনার প্রশ্ন শুনলাম। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা কথা বলছিলাম মুখের ভিতরে বিভিন্ন আলসার, ক্যান্সার নিয়ে। জি, অ্যাপথাস আলসার সাদা একটা ছোট গোল হয়ে থাকে, সেটা থেকে প্রচন্ড ব্যথা কেন হয় ম্যাডাম? আচ্ছা, অ্যাপথাস আলসার থেকে প্রচণ্ড ব্যথা কেন হয়? জায়গাটা সবসময়ই ইনফ্লেমড হয়ে থাকে। আপনি একজন চিকিৎসক, আপনি বুঝবেন। আসলে চিকিৎসা শাস্ত্রের শব্দগুলো আমি তেমন ব্যবহার করতে চাচ্ছি না, যেহেতু আমার দর্শকরা যদি দেখে থাকেন তারা সহজ প্রশ্ন বুঝবেন। আমি যদি বলি অ্যাপথাস আলসার, তারপরে চলে আসে হচ্ছে অটোইমিউন, একটা মানে ইডিওপ্যাথিক, মানে অটোইমিউন না, সরি কথাটা ভুল হয়েছে, ইডিওপ্যাথিক, মানে এটার আসলে ওরকমভাবে বোঝা যায় না যে কেন হয়, তবে স্ট্রেসফুল কন্ডিশনে দেখা যায় যে আমিও ভুগেছি, প্রফ দেওয়ার আগে খুব ভুগতাম, আমারও হয়েছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। তো এখানে খুব বেশি সবসময়ই একটা ইনফ্লামেশন থাকে। আর মুখে তো জানেন যে আমরা ঝাল জাতীয় স্পাইসি খাবার খাই, লাগলেই ব্যথা হয়। তো এটা হচ্ছে অনেকটা চিকিৎসা সম্পর্কে যদি আপনি জানতে চান, এটা হচ্ছে অনেকটা ওই ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ তাই জাতীয় ব্যাপার। সত্যি কথা, যেটা আপনিতেই ঠিক হয়ে যায় সাধারণত। তবে আমরা একটু পেইন কিলার, এখন কিছু কোম্পানি দেখলাম যে জাস্ট যখন টের পাবে, এই রোগীগুলো কিন্তু মানে ক্রমান্বয়ে ভুগতে থাকে, দেখা যায় বছরে প্রায় 8-10 বার করে হচ্ছে, প্রতি মাসেই হচ্ছে। তো তারা যখন একটু টের পাবেন তখনই কিছু অয়েনমেন্ট পাওয়া যায়, সেগুলো লাগিয়ে নিলে অনেক সময় উপকার হয়। অনেক সময় আমরা লোকালি কিছু স্টেরয়েড জাতীয় ট্যাবলেট একটু জাস্ট ইনফ্লামেশনটা কমিয়ে রাখার জন্য গুঁড়া করে লাগিয়ে রাখলে কিছু পেশেন্টের উপকারটা হয়। ম্যাডামের কাছে এবার জানতে চাইবো ম্যাডাম, অনেক সময় টাঙে দেখা যায় মানচিত্রের মতো জিওগ্রাফিক টাং, যেটা এটার কারণ কি? অনেকে বলেন ঝাল খেতে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে, কি কারণ, সমাধানটাই বা কি? জিওগ্রাফিক টাং বিষয়টা আসলে জিওগ্রাফি বা একটা ম্যাপের মতো আর কি, তাই না? এবং এটা কিন্তু মানচিত্রের মতো। হ্যাঁ, মানচিত্রের মতো। এটা কিন্তু জায়গা পরিবর্তন করছে। একবার দেখা যাচ্ছে টিপ অফ দ্য টাঙে হচ্ছে, আবার দেখা যাচ্ছে ডটস, মানে টাঙের উপরে, জিভের উপরের জায়গাটায় হচ্ছে। আসলে পাশাপাশি দুটো প্রশ্ন করেছেন, অনেকটা একই রকম। আপনি একটু আগে অ্যাপথাস আলসার সম্পর্কেও বললেন, এটাও অনেকটা জিওগ্রাফিক টাংটারও যে খুব বেশি যে জানা গেছে তা না। তবে জিওগ্রাফিক টাঙের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে ব্যথাটা কিন্তু আমার মনে হয় অ্যাসোসিয়েটেড অন্য কোনো, মানে সংশ্লিষ্ট অন্য কোনো কারণে, ভাত খেতে গেলে, ঝাল খেতে গেলে জ্বলছে। এটা আবার স্মুথ টাঙের ক্ষেত্রে অনেকের হয়। যখন দেখা যায় যে টাঙের উপরে আমাদের জানি যে প্যাপিলা থাকে, উপরটা রাফ থাকে, আপনার খসখসে থাকে। তো ও খসখসে ভাবটা যখন চলে যায়, এটা কেন হয়? আমরা ডায়াবেটিস রোগীদের প্রায়ই পাই। আমরা যে ডায়াবেটিস রোগীদের এত বেশি মুখ সংক্রান্ত সমস্যা পাই, ম্যাডাম এই বিষয় নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ম্যাডাম, আপনাকে জি জি ওয়ালাইকুম সালাম। আমি জাহাঙ্গীর আলম বগুড়া থেকে বলছিলাম। জি জি বলুন। আমার বয়স 40 বছর। জি। আমার মাড়ির দাঁতে লাস্টে দাঁত, হ্যাঁ, 2012 সালে প্রথমে সিল করেছিল, মানে উঠে গিয়েছিল। মাড়ির দাঁতে 2016 সালে, হ্যাঁ মাড়ির দাঁত। জি। তারপরে 16 সালে সিল করছিলাম, এই বছর এসে আবার সিল করছি, কিন্তু থাকে নাই, মানে ফুটা হয়ে আছে অর্ধেক। এখন ব্যথা মাঝে মধ্যে পরে, না পাখালি করতে যায়, কিন্তু ওই দাঁত তোলা সমস্যা মনে করতেছি। এখন খাদ্য আটকে থাকে, তাহলে কি সিল করবো না দাঁত তুলবো? আচ্ছা জাহাঙ্গীর সাহেব, আমি যতটুকু বুঝতে পারলাম
আপনার প্রশ্নটা শুনে যে আপনি বোধহয় ফিলিং দিচ্ছেন, ফিলিং থাকছে না, খাবার ঢুকছে এবং খাবার ঢুকে যাচ্ছে এবং তারপর ব্যথা হচ্ছে। তো ফিলিংটা না থাকার পেছনে অনেকগুলো কারণ, যে দাঁতের কোন জায়গাটায় আপনার ক্ষতটা হয়েছে, কি জাতীয় জিনিস দিয়ে আপনার ফিলিং করছে, কতটুকু গভীরতা, সেটার উপরেও সব কিছু নির্ভর করছে। তবে আপনি যদি মনে করে থাকেন যে আপনার এটা ব্যথাটা বেশি করছে খাবার ঢুকলে, সেই ক্ষেত্রে আপনার আর ফিলিংয়ে কাজ হওয়ার কথা না। এবং ফিলিংয়ে কাজ হওয়ার কথা মানে পরবর্তী চিকিৎসায়, ফিলিংয়ের পরবর্তী চিকিৎসাটাকে আমরা রুট ক্যানাল চিকিৎসা বলে থাকি, সেই পর্যায়ে হয়তো বা চলে গেছে, সেই ক্ষেত্রে আপনার ফিলিংটা কাজে দেবে না। এখন সামনাসামনি দেখে এই জিনিসটা বোঝা যাবে যে কতটুকু গিয়েছে এবং কোন চিকিৎসাটা তার দরকার। তবে চট করে মাড়ির দাঁত ফেলবেন না। আজকাল দাঁত রেখে দেওয়ার মতো বহু পদ্ধতি বের হয়েছে, কাজে আমরা কখনোই আপনাদেরকে উৎসাহিত করব না চট করে দাঁত ফেলেন। সুন্দর বলেছেন ম্যাডাম। আমরা কথা বলছিলাম জিহ্বা নিয়ে, যে টাঙের মধ্যে বিভিন্ন সমস্যা নেই। ম্যাডাম যদি একটু বলতেন। আমি বলছিলাম, তো সাধারণত দেখা যায় যে মহিলারা বেশি আক্রান্ত হয়, এবং পোস্ট মেনোপৌজাল মহিলারা, মানে যাদের মেনোপৌজ হয়ে গেছে, হ্যাঁ, তাদের সাধারণত, আমি বাংলায় বলছি, মাসিক শেষ হয়ে যাদের একেবারেই শেষ হয়ে যায়, তার মানে 50 ঊর্ধ্ব, যেহেতু দর্শকরা বুঝতে পারবে 50 ঊর্ধ্ব বা তখন বিভিন্ন হরমোনাল পরিবর্তন হয়, এটা আপনি জানি, সেই হরমোনাল কারণে হতে পারে। আর আরেকটা কারণ খুব দেখা যায়, সেটা হচ্ছে আপনি জানি যে অ্যানিমিয়া, রক্তাল্পতা যেটাকে বলে, বা রক্ত স্বল্পতা, রক্তাল্পতাই বাংলা অ্যানিমিয়ার, যেটা কিনা আমাদের দেশের মেয়েরা বেশি ভুগে, খান কম, খাওয়া দাওয়া করেন কম, বেশি খাবার দাবার সন্তানদের খাওয়ান, স্বামীকে খাওয়ান, নিজেরা কম খান। সেই কারণে দেখা যায় যে একটা অনেক বিশাল সময় জুড়ে শরীরে তো বিভিন্ন কিছু লাগে, মিনারেল ডেফিসিয়েন্সি হচ্ছে, আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, একটা ইম্প্যাক্ট শেষে গিয়ে একটা এই প্রভাবটা এখানে পড়ে, এবং সেখানে আয়রন সাপ্লিমেন্ট, মানে আয়রন জাতীয় সমস্যার কারণে হয়ে থাকলে আয়রনটা একটা ভালো ভূমিকা পালন করে। সেই সাথে স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে, আমি বারবার বলছি, এটা নিয়ে খুব আসে যে সেটাও মানে স্ট্রেস রিলিফের জন্য যা দরকার, এসব ক্ষেত্রে সাধারণত আপনার ডাক্তারি পরামর্শটাই লাগে, তেমন করবার মতো কিছু নেই, মুখের ভিতরে করবার মতো তেমন কিছু থাকে না। ম্যাডামের কাছে এবার জানতে চাইবো, ম্যাডাম বলছিলেন যে দুর্গন্ধ, ব্যাড ব্রেথ নিয়ে অনেকে আসেন, খুব আসলে অনেকের জন্য খুবই আসলে আনইজি ব্যাপারটা, তো এটার কোনো সমাধান রয়েছে কিনা? হ্যাঁ, সমাধান তো আছেই। আমাদের যত সময় যাবে, বয়স যাবে, আমাদের যে চোয়ালের উপরে দাঁতগুলো বসানো, তো চোয়ালের যে উচ্চতা কমে যাবে, এটা আমরা জানি, বয়সের সাথে সাথে ভার্টিক্যাল হাইটটা কমে যায় আস্তে আস্তে। দুই দাঁতের মাঝখানে স্বাভাবিক একটা এরকম একটা জায়গা থাকে, আল্লাহ প্রদত্ত একটা জায়গা থাকে এরকম, সেই জায়গাটা আস্তে আস্তে বড় হয়ে যায়, হ্যাঁ, নিচের অংশটুকু কমে আসছে, এবং এই যে ত্রিভুজটা যদি বলি, ত্রিভুজের আপনার যতটুকু জায়গা আছে ত্রিভুজটা বড় হয়ে যাচ্ছে, তত সেখানে খাবার ঢুকে যাচ্ছে, এবং এই খাবারগুলোই আলটিমেটলি দেখা যায় যে আপনার গন্ধটা সৃষ্টি করছে। এবং এটা কেন হচ্ছে, এই ত্রিভুজটা কমে যাওয়া শুধু ওই কারণেই না, আমরা যদি দীর্ঘদিন যাবৎ কোনো রোগী, একটু আগে একটা আপনাকে শব্দ বললাম জিঞ্জিভাইটিস, ওই জিঞ্জিভাইটিসটা যদি ক্রনিক হয়ে যায়, মানে আপনার যখন জিঞ্জিভাইটিসটা ট্রিটমেন্টটা সঠিক সময় মতো করা হচ্ছে না, তখন সেটাকে পরবর্তীতে হয় পেরিওডন্টাইটিস, মানে তখন দেখা যায় যে দাঁতের মাড়ি এতখানি নিচে নেমে গেছে যে ওই স্পেসটা আরও বেশি ওয়াইডেন হয়ে গেছে। এটাকে প্রিভেন্ট করার জন্য আমি একদম বলবো, খুব বেশি বলবো, যাদের সুবিধা আছে সেসব দর্শকরা যেন বছরে একবার সম্ভব হলে, এখন তো আপনার আমি মনে করি উপজেলা লেভেলেও অনেক রকম, এবং আমরা আশা করি অবশ্যই আরও ভালো হবে, আস্তে আস্তে আমরা বাংলাদেশে আরও ভালো পাবো উপজেলা লেভেলেও, ওই হাইজিনটা মেনটেন করার জন্য স্কেলিং ডিপ কিউরেটেজ বলে, সেটা যদি প্রথম থেকে করেন, এবং যাদের সুবিধা আছে এই জিনিস থেকে অনেকখানি বেঁচে যাবেন। তাছাড়া এমনি ক্লিন করার জন্য ইন্টারডেন্টাল ব্রাশ, যাদের হয়েই গেছে একবার সমস্যা, এবং যারা ওখানে খাবারটা আটকানোটাকে প্রিভেন্ট করতে পারছেন না, তারা ভালো করে কুলি করে দুই দাঁতের মাঝখানেও একরকম ব্রাশ ব্যবহার করা যায়, ওটা দিতে পারেন।
খুব সুন্দর ম্যাডাম। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। নিশ্চয়ই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ঢাকা সাভার থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আমি ঢাকা সাভার থেকে বলছি। জি জি, আপনার প্রশ্নটি বলুন। আমার ডান মাটির উপরের দাঁত, একদম লাস্ট মাথার উপরের দাঁত একবার ভিতরে সম্পূর্ণ খেয়ে ফেলছে, চারপাশে একটুও নাই। এখন যা খাবার খাই সব মাড়ির ভিতরে ঢুকে থাকে আর ব্যথা করে, মানে খাবার যতক্ষণ থাকো মাড়ির ভিতরে ঢুকে থাকে আর ব্যথা করে। ফিলিং করাইছি, পড়ে যাওয়ার পরে আবার এই অবস্থা। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, দর্শক আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করলেন, আপনি নিজেই বললেন যে দাঁতের কোনো অংশ নেই। তো দাঁতের যদি কিছুই না থাকে, এই দাঁতটা আপনি রেখে কি করবেন যদি শুধুমাত্র শেকড়টা থেকে যায়? এটা তো ভালো ফেলে দিয়ে সেখানে রিপ্লেস অন্য দাঁত বসিয়ে নেওয়া। আর মাঝে মধ্যে যদি অল্প কিছু অংশ থেকে যায়, সেই অংশটা আপনাকে খুব বেশি খাওয়াতেও সাহায্য করবে না। ধরেন দাঁতের তো চারদিকে ওয়াল থাকছে, একদিকে 3 দিকের ওয়াল চলে গেছে, একদিকের ওয়াল কোনো রকমে ঝুলে আছে, এমন হলেও এই দাঁত ফেলে দেওয়াটাই ভালো এবং তারপর রিপ্লেস করে। আপনার যা প্রশ্ন করলেন সেই অনুযায়ী আমার তাই মনে হলো যে ওনার নেই কোনো দাঁতের কোনো অংশ। হ্যাঁ, ফেলে দিয়ে তারপর পরবর্তী চিকিৎসা। ম্যাডাম, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম লাস্ট মোমেন্টে এসে দর্শকের জন্য একটা টেক হোম মেসেজ। আমি দর্শকের উদ্দেশ্যে একটা না, যে মেসেজটা বলবো হয়তো কয়েকটা জিনিসই তার মধ্যে থাকবে। প্রথমত হচ্ছে, আপনারা প্লিজ আপনাদের দাঁত এবং মাড়ির যত্ন একইভাবে নেন। প্রতিবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করবেন, প্রতিবার ভালো করে কুলকুচি করে রাত্রে ঘুমাতে যাবেন, দাঁতের ভেতরে যেন কোনো খাবার না থাকে। মিষ্টি জাতীয় খাবার খেলে কুলকুচি করে নেবেন এবং সাথে সাথেই ব্রাশ করবেন। মাড়িকে ম্যাসাজ করবেন, সম্ভব হলে 6 মাসে না হলেও 1 বছর ডেন্টাল সার্জন দেখাবেন। এবং আরেকটা অন্যরকম মেসেজ আমি ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসাবে দিয়ে যেতে চাচ্ছি, আপনারা পান, জর্দা, সিগারেট যদি আপনাদের অভ্যাসে থেকে থাকে, অনুগ্রহ করে এটা কমিয়ে দিবেন। আপনাদের শুধু দাঁত না, আপনাদের আরও বেশি জটিল সমস্যা, মুখগহ্বরের ক্যান্সার বা সেই জাতীয় রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্যে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। ইনশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, দাঁত শুধু সুন্দর হাসির জন্য না, দাঁতের মধ্যে অনেক রোগও হতে পারে, কিন্তু সেই রোগের খুব সুন্দর সমাধান রয়েছে। দাঁত এবং মুখ গহ্বর নিয়ে সচেতন হয়ে আমরা সুস্থ সুন্দর জীবন আশা করি সকলের। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।